যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। সবাই রে কবি মারুফ বহুদিন পর ফুল ফর্মে আবার মাঠে নামছে। দোস্ত, তাহলে তো অনেকের রাতের ঘুম আরাম হয়ে যাবে। এইটাই চাই। বিপদ তো অনেক বড়। বড়, তবে ভয় পেলে চলবে না। সত্যের রাস্তা কঠিন, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। রাজনৈতিক চাপ আছে, ক্ষমতার চাপ আছে, এই মামলাটা কেউ নিতে চাইতেছে না। তাহলে এখন কি হইব? আমার ভাই কি সারা জীবন এমন জেলে পয়সা মরবো? শেষে খুনের সাজায় ফাঁসি হইব? সামিহা, তোমরা কি ভালো কোনো উকিল ধরেছ? না সজলা, এখনো ধরি নেই। আসলে হয়েছে কি, কোনো উকিলই না এই কেসটা লড়তে চাইতেছে না। আসলে আমারও এই কেসের কথা শুনে এমনটাই মনে হচ্ছিল। তোমরা যদি রাজি থাকো তাহলে আমি কেসটা লড়তে চাই। তুমি এটা কি কইলা? হ্যাঁ, আমি তো আইনের ছাত্রই ছিলাম, আর ইটালি যাওয়ার আগে তো আমি বার কাউন্সিলের সদস্য হয়েছিলাম। একজন সিনিয়র আইনজীবীর সাথে তো আমি প্র্যাকটিসও করেছি। হ্যাঁ, এই কথা সত্যি যে বড় কেস লড়ার আমার কোনো অভিজ্ঞতা এখনো হয়নি। বলতে পারো এটাই হয়তো আমার প্রথম বড় মামলা হবে। কিন্তু সজলা, এই মামলাটা তো অনেক কঠিন। আমি জানি, তাই বলে পিছাতে চাই না। আর তুমি তো খুব ভালো করে জানো যে আমি কতটা একরোখা। দেখো, তোমরা যদি বিশ্বাস রাখো তাহলে আমি আমার 100% দেব। আমি সত্যের পথে হাঁটতে চাই, আমি সত্যকে জেতাতে চাই। সজল, আমি আরো ভাবছিলাম তুমি হয়তো পুরনো কষ্ট নিয়ে মানুষকে ছোট করতে আমি ফোন করেছি, তাই না? ভালোবাসা যদি সত্যি হয় না, তাহলে মানুষের ভালো চাওয়াটাও সত্যি হয়। আর আমি সবসময় একটা জিনিসই চাই, তুমি ভালো থাকো। আমি তাহলে এখনই তোমার বাড়ির দিকে আসতেছি। সামনাসামনি বসে কাগজপত্র দেখে ঠিক করবো কিভাবে আগানো যায়। আমি নয়ন ভেগো বাড়িতে আছি, আর তোমার তো বলা হয় নাই আমার বান্ধবী রিয়া আসছিল না, চিনতে পারছো? ওই যে তোমরা যে একসাথে কলেজে আসতে, মডেলদের মতো দেখতে, সুন্দর করে। ওই যে ইমন ভাইয়ের যে গার্লফ্রেন্ড ছিল, সে রিয়া? হ হ, সেই রিয়াই। এই রিয়াই হইতেছে নয়ন ভাইয়ের ছোট বোন। আর তুমি এক কাজ করো, আমি তো নয়ন ভাইয়ের বাড়িতে আছি, তুমি এখানে চলে আসো। আসসালামু আলাইকুম সজল ভাই, আমি কিন্তু নয়ন ভাইয়ের ছোট বোন রিয়া। আপনি আসেন, আমাকে বাড়িতে আহেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, রাখি তাইলে। বান্ধবী, আমি কিন্তু সজল ভাইয়ের ভুল বুঝছিলাম। দেখছিস বান্ধবী, আল্লাহ যদি চায় সব বন্ধ দরজার মাঝখানে একটা নতুন দরজা খুলে দেয়। কোর্টের পারমিশন নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম নয়ন ভাই। কেমন আছেন আপনি? আমি তো আছি, কিন্তু আপনার চেহারা বলতেছে সবকিছু ভালো নাই। সব ঠিকঠাক আছে তো? যতটা পারছি সবকিছু গোছানোর চেষ্টা করছি। আপনার কেসটায় অনেক গরমিল আছে। মানে
তদন্তে কিছু নতুন ইনফরমেশন পেয়েছি, কিন্তু কিছু হিসাব মিলছে না। কাজটা সহজ না। এই ঘটনার পেছনে অনেক বড় বড় লোকজন আছে। জানি আমারে যারা ভেতরে ঢুকাইছে তারা নিশ্চয়ই বৈশা নাই। শুধু বসা নেই বললে ভুল হবে। আমি যতই সামনে আগাচ্ছি তারা সব কিছু জেনে যাচ্ছে, আমার প্রত্যেকটা মুভমেন্টের উপর নজর রাখছে। বিদ্যুৎ ভাই, আপনি আমার জন্য নিজের বিপদে ফেলায় না। আপনি তো এই কথা বলার মানুষ না ভাই, কেন? কারণ আপনি নিজে জেলের ভিতরে বসেও অন্য মানুষের নিরাপত্তার কথা ভাবছেন, অথচ নিজের কথা একবারও ভাবছেন না। আপনি পুলিশ, আপনার দায়িত্ব আছে, কিন্তু আমার জন্য আপনার জীবন চাকরি এগুলা কেন ঝুঁকির মধ্যে ফেলবেন? দায়িত্ব শুধুমাত্র চাকরির কাগজে লেখা থাকার নয়, কিছু কিছু দায়িত্ব মানুষ নিজের বিবেক থেকেও করে। আমি চেষ্টা করছি আপনাকে যারা ফাঁসিয়েছে এর পেছনে কি কারণ, এর সত্যটা খুঁজে বের করার। সেটা শুধুমাত্র আপনাকে মুক্তির জন্য না, আর ইমন ভাইয়ের হত্যার পিছনে রহস্য বের করে আনতে হবে। আপনি জানেন আমার আব্বার মৃত্যুর ব্যাপারে আমি অনেক কিছু জানতে পারছি। কি জানতে পারছি? সবকিছু এখন বলতে পারুম না, তবে এইটুকু বুঝতেছি এটা সাধারণ কোনো মৃত্যু ছিল না। নয়ন ভাই, এই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনার মুক্তি দরকার। এই রূপনগরের কালো হাতকে ধ্বংস করার জন্য আপনাকে আমার প্রয়োজন। আপনি বের হয়ে আসলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আর আমি যদি বাইরে হইয়া এসবের বিরুদ্ধে দাঁড়াই তখন? আপনি সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন বলে আমি বিশ্বাস করি। তখন আপনি আমার পাশে থাকবেন। আগে আপনি বের হন, তারপর সব হবে ইনশাল্লাহ। একটা কথা মনে রাখবেন ভাই, এই বিদ্যুৎ যেহেতু একবার সত্যের পেছনে দাঁড়িয়েছে, এই সত্য প্রমাণ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ পিছপা হবে না। তাহলে তো আমার কোনো ভয়ই নাই। ভয় পাবেন না, তবে সাবধান থাকবেন, কারণ আপনার সামনে যারা আছেন তারা বারে বারে আপনাকে থামাতে চাইবে। এবার আমি থামাইতে দিব না। এই সাহসটাই ধরে রাখুন। আরেকটা কথা ভাই, বাইরে যারা আপনার হয়ে লড়তেছে তাদের সাহসটাও ধরে রাখুন। রিয়া আপু, টিয়া, সামিহা সবাই কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। রে রুস্তম, রুস্তম সাহেব, তোর লগে আমার দুইটা হিসাব বাকি আছে। কি চাস তুই? টাকা, টাকা রে টাকা, সাদেক মহাজনের টাকা। দেখ, সময় কিন্তু শেষ হয়ে যেতেছে, আর সময় শেষ হয়ে গেলে পরে কিন্তু কেউ বাঁচাইতে পারবো না। আমি কইছি না আমার আর সময় লাগবো, টাকা জোগাড় করতেছি। ওরে বাবা, সময়টাই তো নাই মহাজনের খাতায়। সময় বইলা কোনো শব্দ নাই, ওইখানে খালি হিসাব বইলা একটা শব্দ আছে। আচ্ছা তুই আমার একটা কথা কত, হ্যাঁ? তুই আমার লগে চোস ফিরছোস, খাইছোস, ঘুরছোস, কাম করছোস, তোর যখন যা লাগছে হাত খরচের টাকা আমি তোর দিছি, চালাই গেছি। আরে এখন এখন তুই আমার হুমকি দেস, ধামকি দেস, টাকার লেগে তুই আমার লগে এভাবে কথা কস? এই তুই কি মানুষ নাকি অমানুষ? তোর মধ্যে কোনো মানবতা নাই, কোনো নীতি নাই? নীতি, নীতির সংজ্ঞা শুনবি আমার কাছে?
হ্যাঁ ক শুনি। আমার কাছে নীতির সঙ্গ হইতেছে জঙ্গলের সঙ্গে। জঙ্গলের সঙ্গে কি জানোস, সবচেয়ে যে ছোট পশুটা তারে খায় মাঝারি পশু, আর মাঝারি পশুরে খায় সবচেয়ে বড় পশুটা। আমার কাছে নীতি ওই একই অবস্থায় আছে। আমার কাছে খালি টাকাটাই মুখ্য, মায়া মহব্বত নীতি ওই আমার কাছে। তুই তো মানুষ না, আর যদি মানুষ হস তুই মানুষ নামে কলঙ্ক, তুই আসলে একটা পশু। দেখ রুস্তম, যাই কস, জীবনে ঠেকতে ঠেকতে একটা জিনিস আমি খুব ভালো মতো শিখছি, আর সেটার নাম হইল টাকা। টাকা ছাড়া দুনিয়া আন্ধার। টাকার গন্ধনা খুবই সুবাসিত। এই টাকা তুই বিশ্বাস করবি কিনা আমি জানি না, আমি না স্বপ্নেও টাকাই দেখি। টাকাই কি দুনিয়ার মধ্যে সব? দুনিয়ার মধ্যে সবকিছু টাকা না, তাহলে আমি তো টাকার পিছে ঘুরতে ঘুরতে ভুল পথে গেছি না? ফলাফল কি হয়েছে? শূন্য। আমার বোনের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়েছে, এখন আমি একা, আমার বোন ছাড়া আরে দৌড়! তোর লগে ফাও পেতাল পারনের সময় আমার নাই। তুই টাকা দিবি কিনা খালি এইটা কর। লতিফ, আমি দুই দিক থেকে চাপের মধ্যে আছি। একদিকে মহাজনের দানা, আরেকদিকে আরে বাবারে, চাপ সহ্য করতে না পারলে খেলায় নাম চচকে বেটা। সব খেলা কি নিজের ইচ্ছায় শুরু হয়? কেন বুঝলা গেছস? তুই তো তোর বোনের মহাজনের কাছে বিয়া দিয়া নিজের দেনাটা শোধ করতে চাইছিস, আর চাইছিলি নিজের ব্যবসাটা গুছায় নিতে। কপাল খারাপ, তোর বোনটা পলায় গেল। আরে তুই তো তোর বোনরে মহাজনের কাছে বিয়া না বেচতে চাইছিলি। কি এখন চুপ করে রইছস কে? আমার বেলায় তো কথাটা একেবারে বুলি ফুটতেছিল। সেই ভুলের শাস্তি আমি পাইতেছি। ভুলের শাস্তি সেটা তো মাত্র শুরু হয়েছে, এখনো বহুত শাস্তি বাকি আছে তোর। রুস্তম, একটা কথা খুব মনোযোগ দিয়া শুনে রাখ। সাদেক মহাজন টাকা কোনোদিন ছাড়ে না, আর যদি টাকা ছাড়েও না, তারে করা অপমান সে কোনোদিন করব না। আমারে ভয় দেখাইস না। আমি তোরে ভয় দেখাইতাছি না, আমি তোরে বাস্তবতা বুঝাইতেছি। তোরে এখন তোর সেই বাচ্চু চেয়ারম্যান সেও ঠিক মতো বিশ্বাস করে না। সাদেক তোর উপরে রাইগা রয়েছে, তার মানে এই দুনিয়াতে এই মুহূর্তে তুই একলা, একেবারে একলা। আসো, আর যদি একটা কিস্তিও মিস হয় না, খালি টাকা না, আরো অনেক কিছুর দাম দিতে হইব তো। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। শুধু চেষ্টা না, টাকা লাগবো, টাকা। এই কথাটা মনে রাখিস। কি হইল আমার জীবন? বাচ্চুর চেয়ারম্যান আর বিশ্বাস করে না। সাদেক মহাজন রক্ত চুষতে চাইতেছে, এদিকে লতিফ সুযোগ পায়া মাথায় উঠছে। আর লাইলি আমার নিজের বোন, তার আমি কি করতে গেছিলাম? নিজের স্বার্থের লেগে তার জীবনটা শেষ করে দিতে গেছিলাম। আল্লাহ, আমি কি সত্যি অন্ধ হয়ে গেছিলাম? আমি নিজের এত নিচে নামায় ভালাইছিলাম। না, আর না, আমি আইজি আমার আপার কাছে যাব, আপার কাছে মাপ চাবো। আপা আমার মারুক, কাটুক, যাই কিছু করুক, দরজা বন্ধ করে রাখুক, কথা না কোক, আমি নিজের মাপ করানো ছাড়া আজকাল ছাড়ুম না।
মানুষ যদি তার নিজের রক্তের কাছে না যাইতে পারে তাহলে এই জীবনে রেখে কি লাভ? তাহলে জঙ্গলের পশু আর মানুষের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ জামুই আমি আপনার কাছে চল। আচ্ছা দোস্ত, কি? তুই তোর কর্মচারী না জানে আটকা গেলি কেন? শোন, আমি যদি ওদের আগে থেকে জানাই যেতাম তাহলে ওরা হিসাবে যে 19-20টা আছে না, এটা ঠিক করে ফেলে। আটকা গেছি, ঠিক করতে পারে নাই। এই যে 6 মাসের পুরো হিসাবের খাতাটা নিয়ে আসছি, আর আমি বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় চেক করতে পারো কোন জায়গায় কি ভুল আছে, সব দেখতে পারেন। আর শোন, ওই যে ট্রানজিটের যে কাগজগুলো আছে ওইগুলো আমার লাগবে। আর ওই বাজার কমিটির সিদ্ধান্তে যে রেজিস্টার খাতাটা আছে না, ওটাও লাগবে। ওইটাও লাগবো। হ্যাঁ, চল চল চল। চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরকমটি তুই তো মারুফের সাথে গেছোস, পৌঁছাইছে আরতে? জি চাচা, মারুফ পৌঁছাইছে, ওই আমার সামনে আছে। চাচা ওই হিসাব এখানে দেখতেছে না, তবে খাতা নিয়ে চলে আইছে। ও বাসায় গিয়ে ঠান্ডা মাথায় 6 মাসের হিসাবটা দেখে নেব। আলহামদুলিল্লাহ। শোন, ভালো করে নজর রাখবি এবং যত্ন টত্ন করিস, ঠিক আছে? চাচা আপনি কোনো চিন্তা করেন না, লোলা ঘন্টি থাকতে মারুফের কিচ্ছু হইব না। ঠিক আছে, রাখতে। ওকে চাচা, রাখি। বস, মন খারাপ করেন না। মন খারাপ না করে কোনো উপায় আছে? কিন্তু বস, আপনি যেটা করছেন সেটা কিন্তু ঠিকই করছেন। না রে, আমি মেয়ে ভাইয়ের লগে এভাবে কোনো কথা বলি না। রাগের মাথায় যা করছি আমার মনে হইতেছে আমার চুপ থাকা উচিত ছিল। ঠিক হয় না জিনিসটা? কিন্তু লাইলি চাচির তো এখানে কোনো দোষ নেই বস, আপনি শুধু শুধু চিন্তা করতেছেন। আমি জানি রে জুলাস, জানি। তাইলে লাস্টে আমি মিয়া ভাইয়ের লগে কখনো এরকম উঁচু গলায় কথা কই নাই। এই প্রথম। কি রে জুলাস, বুঝনো কিসে কি নিয়ে আলাপ করতেছো তোমরা? না, আমার তো শুনে এখন খুব খারাপ লাগতেছে আর কি। কেন? ভাইজানের লগে এইভাবে কথা বলাটা আমার উচিত হয় নাই। না মজনু, দোষ তোমার না। অন্যায়ের বিরুদ্ধে আর কতদিন না দাঁড়াইয়া পারতা? আজ হোক কাল হোক একদিন তো দাঁড়াইতে হইতই। কিন্তু ভাইজান তো ভাবি। তোমার ভাইজান আর আগের মানুষ নাই মজনু, কেমন যেন একটা অমানুষ হইয়া গেছে। রাগ, প্রতিশোধ আর অহংকারে তার চোখ একেবারে ঢাকা গেছে। ঠিক কইছেন চাচি, একদম ঠিক কইছেন। বস, আপনি যে কাজটা করছেন একদম ঠিক করছেন। লাইলি চাচির তো কোনো দোষ নেই। না রে, জানো ভাবি, ছোটবেলা থেকে আমি ভাইজানকে প্রচন্ড সম্মান করতাম। কোনোদিন উঁচু গলায় কথা কি চোখ রেখেই কথা বলতাম না। আব্বা মরে যাওয়ার পরে তো ভাইজানই সব আছিল। এই প্রথম আমি তার চোখে চোখ রেখে উঁচু গলায় কথা বললাম। তার মানে আজকের পর থেকে আমরা কাউরে ভয় পাবো না। যতদিন না সত্য জিতে আমরা থামুম না। আর আল্লাহরে সাক্ষী রেখা আমরা সবসময় সত্যের কথা বলবো। নয়ন ভাই যতদিন না নির্দোষ প্রমাণিত হইব আমরা একটু পিছপা হব না। ইনশাআল্লাহ আমরা লড়ুম, সত্য জিতবো।
যে মাইয়া বাপ মায়ের সম্মান না রেখা এই বাড়ির থেকে বাইরে হয়ে যায় তার লিখে কান্দনের কি আছে? সে যাই করুক না কেন, সে আমার মাইয়া। যতদিন তুমি তার লেগে কাঁদবা ঠিক ততদিন তোমার মাথা সেই থাকবো। আমি চাই ওই মায়ের নাম এই বাড়িতে যেন আর কোনোদিন উচ্চারণ না হোক।